বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান অনলাইন যে ক্লাস হচ্ছে সেই ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িতের ধারকে সঞ্চিত শক্তি বিষয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ধারকের বিভিন্ন রাশিমালা আমরা প্রতিপাদন করেছি, দেখেছি। আজকের ক্লাসে দেখব কিভাবে একটি ধারকে শক্তি সঞ্চিত করে রাখা যায় এবং সেই শক্তির রাশিমালাটা কত। ধারক তো অবশ্যই শক্তি সঞ্চয় করে, আর চার্জকে সংরক্ষণের দ্বারা সেই শক্তি সংরক্ষিত থাকে। আমরা এখন দেখব যে সেই চার্জ সংরক্ষণের দ্বারা যে শক্তিটা হিসাব করা যায় সেটা কিভাবে আমরা বের করতে পারি। ধারকের শক্তি সঞ্চিত হয় আধানকে সঞ্চয় করার দ্বারা, আর আধানকে স্থানান্তর করতে হয় বাইরের কোনো শক্তির সাহায্য নিয়ে। অর্থাৎ এখানে এই কোষ, তড়িৎ কোষ, সেই কাজটি করে থাকছে। এখান থেকে একটি ধনাত্মক আধান বা ধনাত্মক আধান সৃষ্টি করার অর্থ হচ্ছে ইলেকট্রনকে নিয়ে যাওয়া। তাহলে এখান থেকে একটি ইলেকট্রনকে যদি নিয়ে যাওয়া হয় তবে সেই ইলেকট্রনটা এখানে গিয়ে জমা হচ্ছে, এখানে ধনাত্মক আধানের সৃষ্টি হচ্ছে। ইলেকট্রন জমা হওয়ার দ্বারা আধানের স্থানান্তর হচ্ছে এবং এই প্রক্রিয়ার ভিতরে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এখন শক্তি কিভাবে সেখানে সঞ্চিত হয়? আমরা জানি যে আধানকে স্থানান্তর করতে হলে কিছু না কিছু শক্তি লাগে। প্রথম যে আধানটা ধরে নাও, একটা ইলেকট্রনকে এখানে নেওয়া হলো, তারপরে যে আরেকটা আধান নেওয়া হবে সেখানে একটু বেশি কাজ করতে হবে। কেন বেশি কাজ করতে হবে? কারণ প্রথমটাকে রাখতে গিয়ে কোনো বিকর্ষণ বলের অনুভব হয় নাই। দ্বিতীয় আরেকটি ইলেকট্রনকে রাখতে গেলে এখানে একটি বাধার সম্মুখীন হয়, অর্থাৎ ইলেকট্রন, এখানে রাখা ইলেকট্রন আর নতুন ইলেকট্রন যেটা যাচ্ছে সেই ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে। কাজে বিকর্ষণ বলের বিপরীতে এটি কাজ করতে হয়, সেটা এই তড়িৎ কোষ সেই কাজ বা শক্তির যোগান দেয়। এইভাবে যত বেশি আধান এখানে জমা হবে তত বেশি পরিমাণের কাজ এখানে করতে হবে। কিন্তু প্রতি ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র চার্জকে স্থানান্তরের জন্য যে কাজ করতে হয় তা আগের কাজের যাতে কিছু পরিমাণ বেশি করতে হয়। অর্থাৎ এই কাজের উদাহরণটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এটি একটি পরিবর্তী বল দ্বারা কৃত কাজ, অর্থাৎ ধ্রুব বল এখানে কাজ করছে না। আর আমরা এটাও জানি যে বিভব শক্তি বলতে আমরা সেরকম শক্তিকে বোঝাই যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের দ্বারা সেটা কাজ করার সামর্থ্য অর্জন করে, এবং এই কাজটা হতে হয় কোন একটি বলের বিপরীতে। যেরকম মহাকর্ষীয় বিভব শক্তি যখন আমরা হিসাব করি তখন একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে তুলছি, নিচ থেকে উপরের দিকে তুলতে হলে আমাকে মহাকর্ষীয় বলের বিপরীতে কাজ করতে হয়। এখানে মহাকর্ষ বল হচ্ছে একটি সংরক্ষণশীল বল। কাজে সংরক্ষণশীল বলের বিপরীতে কাজ করলে সেই কাজটা সেই বস্তুর মধ্যে শক্তি আকারে জমা থাকে, যেটাকে আমরা বিভব শক্তি বলি। এখানে সেটা মহাকর্ষীয় বিভব শক্তি উদাহরণ ছিল। এক্ষেত্রেও আমাদের একটি বিকর্ষণ বলের বিপরীতে কিন্তু কাজ করতে হচ্ছে। প্রতি মুহূর্তে যে চার্জগুলো আমরা স্থানান্তর করছি, ক্ষুদ্র ক্ষুদ্র চার্জ, সেটাকে আমরা ওখানে জমা করছি এবং কাজের পরিমাণ বাড়ছে এবং সেটা একটি বলের বিপরীতে কাজ করছে। বিধায় আমরা এটাকে বলতে পারি যে এখানে যে পরিমাণ টোটাল কাজ করা হবে, টোটাল আধানকে স্থানান্তরের দ্বারা, সেই কাজটা তার মধ্যে শক্তি আকারে জমা থাকবে, বিভব শক্তি আকারে জমা থাকবে। তাহলে আমরা ধরে নিই যে এখানে একটি ক্যাপাসিটর বা ধারক আমাদের আছে, যার মোট চার্জের পরিমাণ কিউ দাঁড়ায়, মানে মোট কিউ পরিমাণ চার্জ সেখানে সংরক্ষণ করা যায়। তার ধারকত্ব সি এবং এখানে টোটাল যে বিভব পার্থক্য তৈরি হয় সেটা হচ্ছে ভি, অর্থাৎ কিউ পরিমাণ আধান কি স্থানান্তরের দ্বারা ভি বিভব পার্থক্য সৃষ্টি করা যায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে ডিকিউ পরিমাণ আধান, ক্ষুদ্র ক্ষুদ্র আধানকে আমরা স্থানান্তর করছি এবং একটু একটু করে আমরা কাজের ক্ষুদ্র ক্ষুদ্র কাজের হিসাব দেখাতে পারি, এবং এই সমস্ত কাজের সমষ্টি হবে মোট এই ধারকে আধান দ্বারা সঞ্চিত শক্তির সমপরিমাণ শক্তি। এক্ষেত্রে আমরা দেখাতে পারি যে অতএব ধারকত্ব সি সমান দাঁড়াবে এটার জন্য কিউ বাই ভি। তাহলে যদি ডিকিউ পরিমাণ আধানকে স্থানান্তর করতে আমাদের যদি ডিডব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে সেই কাজকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? অতএব ডিডব্লিউ হবে সাইড নোট। আমরা জানি
ভি সমান ডাব্লিউ বাই কিউ বিভবের সংজ্ঞা থেকে। ভি সমান ডাব্লিউ বাই কিউ, অসীম থেকে আধানকে আনতে যে পরিমাণ কাজ কোনো বিন্দুতে, সেই বিন্দুর বিভবের রাশিমালা হচ্ছে এরকম, একক ধনাত্মক আধানকে স্থানান্তর করতে। কাজে এখান থেকে ডাব্লিউ সমান কি লেখা যায়, ভি কিউ। সুতরাং ডি ডাব্লিউ সমান লেখা যাবে ভি ডি কিউ, অর্থাৎ ভি বিভব পার্থক্যের মধ্যে আমাদের ডি কিউ পরিমাণ আধান স্থানান্তর করতে কৃত কাজের রাশিমালা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দেখতে হবে যে এইখানে মোট কি পরিমাণ কাজ করতে হয়, অর্থাৎ সমস্ত কিউ আধানকে স্থানান্তর করতে কি পরিমাণ টোটাল কাজটা করতে হয়। অতএব কিউ আধানকে স্থানান্তর করতে মোট কাজ যদি ডাব্লিউ হয়, তাহলে এই ডাব্লিউ পরিমাণ কাজই হবে ওই ধারকের বিভব শক্তি, সঞ্চিত বিভব শক্তি। সেটাকে আমরা এই ইউ দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে আগে আমাদের এই ডাব্লিউটা বের করতে হবে। অতএব ডাব্লিউ সমান আমরা বলতে পারি এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সমষ্টি, এবং সেক্ষেত্রে সেটা ইন্টিগ্রেশন করতে পারি। জিরো চার্জ থেকে শুরু করে কিউ পরিমাণ চার্জকে আমরা এখানে নিতে পারি। তো এখানে যদি আমরা ভেঙে দেই ডি ডাব্লিউ কে, তাহলে দেখা যাচ্ছে ভি ডি কিউ ফ্রম জিরো টু কিউ, ভি ডি কিউ। এখন ভি এটাও যেহেতু পরিবর্তিত হচ্ছে, কাজেই আমরা ধারকত্বের এই রাশিমালা থেকে ভি সমান দেখাতে পারি কিউ বাই সি, অর্থাৎ আমরা এটা দেখাতে পারি ভি সমান কিউ বাই সি, এখান থেকে ভি সমান কিউ বাই সি, কারণ ওই ধারকের ধারকত্ব এটা একটা ধ্রুবক, কিউটা পরিবর্তিত হচ্ছে। এখন তাহলে আমরা যদি 1/c-টাকে বাইরে নিয়ে আসি, তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, আচ্ছা আগে লিখে নিই, একটু সহজ করে ভেঙে ভেঙে দেখাচ্ছি। ওয়ান বাই সি আর কিউ এর উপর ইন্টিগ্রেশন, পাওয়ার কত 1, কাজে কত হয়ে যাবে কিউ স্কোয়ার বাই 2, লোয়ার লিমিট 0 আপার লিমিট কিউ। তাহলে কি দাঁড়াচ্ছে, হাফটাকে সামনে নিয়ে আসলাম, কিউ স্কোয়ার, হাফটাকে সামনে নিয়ে আসলে কিউ এর জায়গায় কিউ স্কোয়ার মাইনাস 0, অর্থাৎ উপরে কিউ স্কোয়ার বাই সি। তাহলে আমরা পাচ্ছি মোট কাজ এত। অতএব এই বিভব শক্তি কত হবে, সঞ্চিত বিভব শক্তি ইউ সমান দাঁড়াবে এই কাজের সমান, যেটাই কিনা হাফ কিউ স্কোয়ার বাই সি। এইটা দাঁড়ালো একটা রাশিমালা। একটা মানে এরকম আরো দুটো রাশিমালা আমরা বের করতে পারবো। আমরা খেয়াল করে দেখি যে ধারকত্বের রাশিমালা তিনটা চলক আছে, সি ভি এবং কিউ, সি ভি কিউ। এখানে আমরা দুটোকে কাজে লাগাচ্ছি, দেখো কিউ এবং সি। তার মানে এখানে ভি কে নিয়েও হিসাবটা করা যায়, একটা একটা করে আমরা এটা চেঞ্জ করে আলাদা আলাদা করে মানগুলো বের করতে পারবো। যেমন ধরে নাও যদি এখানে আমরা কিউ এর মান বসাই, তাহলে কিউ সমান কি লেখা যাবে, সি সমান কিউ বাই ভি, কিউ সমান সি ভি। তাহলে আবার ইউ সমান হাফ কিউ স্কোয়ার, তাহলে কিউ এর জায়গায় সি ভি হোল স্কোয়ার বাই সি, কত থাকলো হাফ সি ভি স্কোয়ার। কাজে এটাও একটি বিভব শক্তির রাশিমালা দাঁড়াচ্ছে, চার্জের সঞ্চিত বিভব শক্তির রাশিমালা। এটা একটা পেলাম ইউ সমান হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা হচ্ছে ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। আবারও দেখানো যায়, যদি আমরা এইখানে সি এর মান বসাই, অর্থাৎ এই সি এর মান যদি আমরা কিউ বাই ভি বসাই, তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের থাকে হাফ কিউ ভি। এটাও ইউ এর আরেকটা রাশিমালা। মোট তিনটা রাশিমালা জোড়া জোড়া, অর্থাৎ এই তিনটা চলকের যে কোনো দুটোকে আমরা ব্যবহার করে লিখতে পারছি। প্রথমটা ছিল কিউ আর সি কে ব্যবহার করে, পরেরটা সি এবং ভি কে, তারপরেরটা কিউ এবং ভি কে ব্যবহার করে আমরা রাশিমালাটা পেয়েছি। তো এই হলো
কোনো ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা। এখন আমরা পরবর্তী আলোচনায় যাব, ধারকের ব্যবহার সম্পর্কে একটু জানবো এবং ধারকের প্রকারভেদ। ধারক মূলত দুই প্রকার, ব্যবহারিক ক্ষেত্রে দুই প্রকার। একটা হচ্ছে স্থির মান ধারক, অর্থাৎ যে ধারকের মান চেঞ্জ হয় না এরকম ধারক। আরেকটা হচ্ছে পরিবর্তী ধারক বা যে ধারকের ধারকত্বের মান চেঞ্জ করা যায়, ভ্যারিয়েবল ক্যাপাসিটর। স্থির মান ধারকের মধ্যে একটা হচ্ছে নন ইলেকট্রোলাইট এবং একটা হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট বলে এখন মানে বহুল প্রচলিত। বিভিন্ন ইলেকট্রনিক্স সার্কিটে বা বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জামের মধ্যেই বিভিন্ন ধরনের ধারক দেখা যায়। তো এই ইলেকট্রোলাইটের চিহ্নটা এইভাবে করা হয় যে এখানে একটি কালো বার থাকে আর একটা হচ্ছে এরকম সাদা দাগ থাকে। তার মানে এটা সবসময় অ্যানোড চিহ্নিত হয়। ইলেকট্রোলাইট ক্যাপাসিটর বা ধারকের একটা প্রান্ত সর্বদাই সুনির্দিষ্ট থাকে, অর্থাৎ সেই প্রান্তটাই আমাদের ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করতে হবে, যেটা এখানে অ্যানোড বলছি আমরা। এটাকে ঘোরানো যাবে না। এছাড়া অন্য যে সকল ধারক রয়েছে তাদের আমরা পোলারিটি চেঞ্জ করতে পারি, যে কোনো একটা পাতকে আমরা ধনাত্মক বা ঋণাত্মক হিসেবে নিতে পারি। কিন্তু ইলেকট্রোলাইটের ক্ষেত্রে পাতটা সুনির্দিষ্ট, যে কোন পাতটা আমরা ধনাত্মক দেব, কোন প্রান্তটা আমরা ধনাত্মকের সাথে সংযুক্ত করবো, সে সুনির্দিষ্ট, তার চিহ্নটা এরকম হয়। আচ্ছা, এখন এছাড়াও এগুলো সব স্থির মান ধারক। আর যেগুলো পরিবর্তী ধারক সেটা হচ্ছে যে তাদের দুটো পাতের মধ্যবর্তী যে ক্ষেত্রফল, কমন ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলগুলোকে কি করা যেতে পারে, এটাকে ঘুরিয়ে এদের মধ্যবর্তী কমন ক্ষেত্রফলটাকে বাড়ানো বা কমানো যেতে পারে। অর্থাৎ একটা অর্ধবৃত্তাকার এরকম সিলিন্ডার আকৃতির, অর্ধ সিলিন্ডার আকৃতির, যেখানে অর্ধবৃত্তাকার এখানে একটা ক্ষেত্রফল রয়েছে। অর্ধবৃত্তাকার পাতের এরকম একটা সজ্জা, তার বিপরীত দিকে অপর অর্ধবৃত্তাকার পাতের সজ্জা এরকম এর সাথে থাকবে। যার ফলে কি হবে, এটা এমনভাবে এটা সেটিং করা থাকে যেটাকে ঘুরিয়ে এর কিছু অংশের ভিতরে প্রবেশ করানো যায়। যতটুকু অংশ প্রবেশ করছে ততটুকু অংশের ক্ষেত্রফল এই দুইটা পাতের মধ্যবর্তী অংশ 0 যাচ্ছে। এবং যেমনটা আমরা জেনেছিলাম যে ধারকের ধারকত্ব বা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান হচ্ছে এ এপসিলন বাই ডি। তাহলে এখানে ক্ষেত্রফল বাড়লে ধারকত্ব বেড়ে যাচ্ছে, কাজে এটাকে পুরোপুরি ঘুরিয়ে একটার ভিতরে আরেকটা এইভাবে প্রবেশ করে যায়, আবার একটা থেকে আরেকটা বের হয়ে আসে। তো এরকম তোমরা বইয়ের ছবিতে আরো ভালো মতো দেখতে পারবে যে কিভাবে এটার ভ্যারিয়েবল আর ক্যাপাসিটর হিসেবে কাজ করে ঘুরিয়ে। এই ধরনের ধারক সাধারণত রেডিওতে আগের দিনে ইউজ হতো। রেডিওর টিউনিং করার ক্ষেত্রে এরকম ধারকের মানের পরিবর্তন করার প্রয়োজন হতো। যেটা আমরা টিউন করতাম রেডিওতে, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে মূলত এর ধারকত্ব চেঞ্জ করা যেত। এর সাথে সুতা লাগানো থাকতো এবং আমরা যে কিলোহার্টজ মেগাহার্টজে চেঞ্জ করতাম বিভিন্ন স্টেশনকে, সেটা মূলত এই ধারকের ধারকত্ব চেঞ্জের দ্বারাই সেখানে সিগন্যালটাকে ক্যাপচার করা যেত। আচ্ছা, এরপরে আমরা আসি নতুন একটি রাশি সম্পর্কে, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে এটা কাকে বলে সেটা আগে আমাদের একটু বুঝে নিতে হবে। আমরা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে পড়েছি, আর তড়িৎ ক্ষেত্র ফ্রি স্পেসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে, বা মাধ্যম থাকলে সেই মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়তে পারে। এখন নির্দিষ্ট একটা ক্ষেত্রফল হতে পারে, সেখানে চার্জ তার মধ্যে আছে, বা সেই ক্ষেত্রফল দ্বারা আবদ্ধ, বা ধরে নিই আমাদের এরকম একটা ক্ষেত্রফল আমাদের আছে, আরবিট্রারি একটা যে কোনো একটা ক্ষেত্রফল একটা কোনো বস্তুর পৃষ্ঠদেশ হতে পারে, যার ক্ষেত্রফলের মান আমরা ধরলাম এ। এখন বলরেখা, তড়িৎ বলরেখাগুলো এইভাবে যাচ্ছে, তড়িৎ ক্ষেত্রের দিক তাহলে এইদিকে এইরকম বাইর দিয়েও যাচ্ছে, কিন্তু তলের ভিতর দিয়ে কিছু অংশ পরিমাণ যাচ্ছে। তাহলে আমাদের হিসাব করতে হবে তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে, আমাদের হিসাব করতে হবে যে এই অতিক্রান্ত বলরেখা যা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই বলরেখার বা তড়িৎ ক্ষেত্র বলতে পারি সরাসরি, সেই তড়িৎ ক্ষেত্রের কতটুকু অংশ এই তলের সাথে লম্ব বরাবর যাচ্ছে। অর্থাৎ এটা যদি এরকম ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্ব বরাবর অতিক্রান্ত হতো, তাহলে অ্যাকচুয়ালি সর্বাধিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত হতে পারতো। আমি যদি এই তলটাকে যদি ঘুরিয়ে দিই,
তাহলে সর্বাধিক বলরেখার মধ্যে দিয়ে অতিক্রান্ত হবে না, বলরেখার সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। সেক্ষেত্রে আমাদের এই সর্বাধিকটা বোঝার জন্য বা এর লম্ব বরাবর কতটুকু যায় সেই জন্য আমরা একটা লম্ব টানলাম এবং এখান থেকে অ্যাঙ্গেল ধরলাম থিটা এবং এখান থেকে লম্ব টেনে দিলাম। তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি ই কস থিটা, এই দৈর্ঘ্যটা। অর্থাৎ এই ই কস থিটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর উপাংশ। কার উপাংশ? তড়িৎ ক্ষেত্রের উপাংশ। তড়িৎ ক্ষেত্র একটি ভেক্টর রাশি এবং তড়িৎ ক্ষেত্রের উপাংশ থাকতেই পারে, সেটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর উপাংশ ই কস থিটা। এখন তড়িৎ ফ্লাক্স বলতে আমরা বুঝবো যে এই ক্ষেত্রফল কতটুকু ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এই তড়িৎ ক্ষেত্রের কতটুকু লম্ব বরাবর উপাংশ অতিক্রান্ত হচ্ছে, এই দুইয়ের গুণফলই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ তড়িৎ ফ্লাক্সকে যদি আমরা প্রকাশ করি ফাই দ্বারা, তাহলে সেটা হবে a ইন্টু ই কস থিটা। এখন তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা সেটা তো আমরা জানি যে এটা ভেক্টর রাশি। তড়িৎ ফ্লাক্স এটাও স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি পাওয়া যাচ্ছে একটা ভেক্টর রাশি এবং আরেকটা অবশ্যই ভেক্টর রাশি হতে হবে। তার মানে এখানে ক্ষেত্রফলটা যদি আমরা ভেক্টর হিসেবে বিবেচনা করি তাহলেই আমরা তড়িৎ ফ্লাক্সকে হিসাবে আনতে পারবো, কারণ সেটা একটা স্কেলার রাশির কোনো দিক নেই তড়িৎ ফ্লাক্সের, সেটা এটা শুধু মান মাত্র। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে যে ক্ষেত্রফলের আবার দিক কি? ক্ষেত্রফলের দিক হতেই পারে। ক্ষেত্রফলের দিক যেমন ধরুন আমার এই মার্কারটা, এটার ক্ষেত্রফল এই যে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল, এটার দিক বলতে এর বাইরের দিকে যেটা যাচ্ছে সেটা, অর্থাৎ পৃষ্ঠের সাথে লম্ব বরাবর বাইরের দিকে বা বহির্মুখী অংশে আমরা সবসময় ক্ষেত্রফলের দিক বিবেচনা করতে পারি। এরকম একটা ক্ষেত্র আছে, তাহলে তার লম্ব বরাবর বাইরের দিকে হবে সেই ক্ষেত্রফলের ভেক্টর। ক্ষেত্রফলের মান এ, তার ভেক্টর হচ্ছে তার সাথে লম্ব বরাবর বাইরের দিকে। কাজে তল যেরকমই হোক না কেন তার এখানে ক্ষেত্রফল হবে বাইরের দিকে এরকম, এদিককার দিক হবে এরকম লম্ব বরাবর, এদিকে লম্ব বরাবর। এই যে কোনো অংশে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল নেই তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলগুলো অলওয়েজ বহির্মুখী হয়ে তার ক্ষেত্রফলের দিককে ইন্ডিকেট করতে পারে। তো তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে এটা খুব প্রয়োজনীয় বিষয়, যাতে করে আমরা এই ক্ষেত্রফলটাকে ভেক্টর হিসেবে দেখি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডট প্রোডাক্ট আকারে যদি আমরা দেখি, অতএব ফাই সমান কি দাঁড়াচ্ছে a ডট ই বা ই ডট এ। আগে পিছিয়ে লিখলে কোনো সমস্যা নেই, এরকম লেখা যায়। প্রয়োজনে এটাকে কিন্তু আমি ইটাকে বাইরে রেখে a cos থিটাও লিখতে পারি এবং চিত্রে সেটাও দেখানো সম্ভব যে ওই ক্ষেত্রফলেরই এই তলের সাথে লম্ব বরাবর একটা উপাংশ বিবেচনা করা যেতে পারে, সেটাও হতে পারে। যাই হোক, এটা চিন্তা করাটা সহজ। আমরা ই এর উপাংশ নিচ্ছি তলের সাথে লম্ব বরাবর। তাহলে আমরা দেখলাম যে তড়িৎ ফ্লাক্স ফাই সমান এ ডট ই, এ ডট ই, এবং এটাকে ভাঙলেই আমরা পাবো এ ই কস থিটা। এখন কোন একটা ক্ষেত্রফল যদি সমগ্র ক্ষেত্রফল এমন হয় যদি একটা বৃত্তাকার বা একটি গোলক আকৃতির কোনো একটা বস্তু, তার ভেতরে এরকম চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ, পজিটিভ চার্জ, যার কারণে বলরেখা সব বাইরের দিকে চলে যাচ্ছে। এখন নির্দিষ্ট একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নিলাম, এটার নাম দিলাম তখন ডি এ। তাহলে ডি এর মধ্যে দিয়ে কি পরিমাণ বলরেখা যাচ্ছে সেই হিসাবটাই হবে ওই ক্ষুদ্র এরিয়ার জন্য ক্ষুদ্র ফ্লাস্কের মান ডি ফাই। তাহলে টোটাল কি পরিমাণ বলরেখা সমগ্র এই গোলাকার পৃষ্ঠের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে সেটা হিসাব করতে পারলে সেটাকে আমরা বলবো মোট তড়িৎ ফ্লাস্ক। তাহলে মোট তড়িৎ ফ্লাস্ক হিসাব করতে গেলে অ্যাকচুয়ালি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে তড়িৎ ফ্লাস্ক অতিক্রান্ত হচ্ছে বা তড়িৎ ফ্লাস্কের যে মান, সেই মানগুলোর সমষ্টি। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে যখন সমষ্টি আমরা হিসাব করি তখনই সেটা আমাদের ইন্টিগ্রেশন দিয়ে করতে হয়। এক্ষেত্রে আমাদের তখন আমরা বলতে পারি যে মোট তড়িৎ ফ্লাক্স কোনো তলের জন্য যেটা হবে সেটা যদি ফাই দ্বারা প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রাল অফ ডি ফাই। মানে এটাকে আমরা ডি ফাই বললে এটাকে কি লেখা যেতে পারতো, এটাকে যদি ডি ফাই লিখতাম তাহলে এটা হতো ই ডট ডি এ। ই এর মান ঠিকই থাকবে, আর ডি এ হচ্ছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল, এই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল এবং তার মধ্যে দিয়ে অতিক্রান্ত লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের মান এর গুণফল দ্বারা আমরা ক্ষুদ্র ডি ফাই পাচ্ছি। এখন সমগ্র পৃষ্ঠের টোটাল ফাই কি হবে? টোটাল ফাই হবে এই সূত্র অনুসারে, এবং সেটাকে ভেঙে দেখানো যায়। এটাকে আমরা তখন সারফেস ইন্টিগ্রাল বলি। সারফেস ইন্টিগ্রাল মানে পুরো তলকে বেষ্টন করে ফিরে আসা আগের বিন্দুতে, এখান থেকে শুরু করলাম হিসাব এবং পুরো তলকে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল নিয়ে সমগ্র ক্ষেত্রফলটাকে কাভার আপ করে ফেলাটাকে বলা হচ্ছে ওই তলের উপরে ইন্টিগ্রাল, বা এটাকে বলা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, বা তল
বাংলায় বললে তল যোগজ বলা যেতে পারে। আচ্ছা, এখন এখানে ডি5 এর মান আমরা বসাই দিতে পারি, বা ডি5টাই রাখলাম, পরের লাইনে দেখাচ্ছে এখানে। সুতরাং ফাই সমান আমরা দেখাতে পারি যেরকম সারফেস ইন্টিগ্রাল অফ ডি5 কে আমরা লিখতে পারি ই ডট ডিএ, এটা দাঁড়াচ্ছে তড়িৎ ফ্লাস্কের সমগ্র তড়িৎ ফ্লাস্কের রাশিমালা। এটা ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য, এটা সমগ্র টোটাল ক্ষেত্রফলের জন্য। এটা আমরা কেন শিখছি? কারণ তড়িৎ ফ্লাস্কের এই ধারণা থেকে আমরা একটি সূত্র সম্পর্কে জানতে হবে আমাদের, সেটা হচ্ছে গাউসের সূত্র। প্রখ্যাত গণিতবিদ কার্ল এফ গাউস একটি সূত্র আমাদের প্রদান করেন। খুব সহজেই সেই সূত্রের সাহায্যে আমরা বিস্তৃত চার্জিত বস্তু, মানে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বিন্দু চার্জ নিয়ে, বিন্দু চার্জের জন্য বিভব, বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা গোলাকার বস্তু নিয়েছিলাম স্পেশালি। কিন্তু যেমন তেমন বস্তু যদি হতে পারে, যে কোনো একটি সারফেস হতে পারে চার্জিত, একটি বিস্তৃত বস্তু, এরকম একটা কলমের মতো হতে পারে, তাহলে এরকম চার্জিত একটি দ্বন্দ্ব, তার আশেপাশে নির্দিষ্ট কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কিভাবে হিসাব করতে হবে তার জন্য একটা হিসাব আমরা পাই, যেটা বিখ্যাত গণিতবিদ গাউস দিয়ে গিয়েছে, সেটাকে আমরা বলছি গাউসের সূত্র। তাহলে দেখে নেওয়া যাক যে গাউসের সূত্রটা মূলত কি বলছে। তার আগে একটু বলে নিই তড়িৎ ফ্লাস্কের ক্ষেত্রে যে এককটা কি দাঁড়াচ্ছে। এর একক দাঁড়াচ্ছে, কিসের একক? তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তাহলে এই পেলাম আমরা তড়িৎ ফ্লাস্কের একক। এখন এই যে তলটা বিবেচনা করলাম, একটা চার্জকে ঘিরে তল, এই তলটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে থাকতেও পারে বা নাও থাকতে পারে, অর্থাৎ এটা একটা গোলক হতেও পারে, বা আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটা কল্পিত এরকম গোলক আমরা চিন্তা করতে পারি, একটা গোলক বা তল। তাহলে যে তলের উপরে এই সারফেস ইন্টিগ্রালটা করা হয়, যে তলের উপরে সারফেস ইন্টিগ্রালটা করা হয়, সেইটাকে গাউসের সূত্রে আমরা বলি গাউসীয় তল। গাউসীয় তল। কাজেই এইখানে এটাই ছিল গাউসীয় তল। পুরো বৃত্তাকার যে তলটা, বৃত্তাকার মানে এখানে গোলকীয় তলটা, সেই গোলকীয় তলটা ছিল গাউসীয় তল নির্দিষ্ট ব্যাসার্ধ সাপেক্ষে। অন্য একটা ব্যাসার্ধ নিলে সেটা অন্য একটা ব্যাসার্ধের জন্য গোলক হয়ে যাবে, এবং সেই গোলকের সমগ্র পৃষ্ঠটা হয়ে যাবে তখন সেই গোলকের জন্য, বা ওই নির্দিষ্ট তার ভেতরে যে চার্জ অবস্থান করছে সেই চার্জের জন্য গাউসীয় তল। আচ্ছা, গাউসীয় তল নিয়ে আলোচনা আবারও আসছি। তার আগে আমরা এই তড়িৎ ফ্লাস্কের ম্যাক্সিমাম এবং মিনিমাম এর জন্য চিত্র দিয়ে একটু বুঝে নিই যে এর মানটা কেমন ভাবে চেঞ্জ হয়। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটাকে ভাঙালে আমরা cos পাই, এবং cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1, যেটা কিনা কোন অ্যাঙ্গেলের জন্য পাওয়া যায়? cos 0 ডিগ্রির জন্য। cos 0 এর মান 1, cos 90 এর মান 0। কাজেই যে অ্যাঙ্গেলটা আমরা বিবেচনা করছিলাম সেইটা 90 ডিগ্রি হলে তার জন্য ফাই মান 0 হয়ে যাবে। ধরে নাও এটা তড়িৎ ক্ষেত্র, অনেকগুলো তড়িৎ ক্ষেত্র তড়িৎ বলরেখা এর মধ্যে যাচ্ছে, এবং এর মাঝখানে আমরা একটা তল রাখছি যেটার ক্ষেত্রফল a, এবং সেটাকে আমরা প্রথমে এইভাবে রাখলাম 1 নাম্বার চিত্রে, অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে কিভাবে রাখলাম? তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে লম্ব বরাবর রাখলাম, এর মধ্যবর্তী কোণ 90, এবং এইটা হলো আমাদের তল a। তাহলে এর দিকও একই দিকে হবে, বা বহির্মুখী যদি দিকে হয়, তাহলে এর দিক আর ই এর দিক একই দিকে হওয়ার কারণে মধ্যবর্তী কোণ এখানে কত? থিটার সমান এখানে 0 ডিগ্রি হওয়ার কারণে এইখানে যে ফ্লাক্সটা অতিক্রান্ত হচ্ছে, এই ফ্লাক্স ফাই এর মান আমরা পাবো এখানে ea cos 0, অর্থাৎ ea, এবং এই মানটাই হবে সর্বোচ্চ মান। এই মানটাই হবে সর্বোচ্চ মান। এখন যদি আমরা আরেকটা তল বিবেচনা করি, যেটা কিনা ওই একই তড়িৎ ক্ষেত্রে একটু বেঁকে যায়, আমি এটা চেঞ্জ করি নাই, এটা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে 10, লেকচার 10, সরি ফর দ্যাট, এটা আগে লিখে দিলে ভালো হতো। যাই হোক, আজকে আবার এখন বলে দিচ্ছি লেকচারের মাঝখানে লেকচার 10 আজকে, এর আগ পর্যন্ত আমরা 9 নাম্বার লেকচার পড়েছিলাম। আচ্ছা, এখন এই তলটাকে যদি আমরা একেবারে এটার সাথে রাখি, আনুভূমিক বরাবর রাখি, তাহলে এর দিক হচ্ছে উপরের দিকে, আর ই এর দিক হচ্ছে এই বরাবর যাচ্ছে ই, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে ইন দ্যাট কেস ফাই মান কত হবে? অবভিয়াসলি 0, কারণ অ্যাকচুয়ালি কোনো বলরেখায়
এই ক্ষেত্রফলকে অতিক্রম করছে না, এর পৃষ্ঠ দিয়ে ঘেঁষে চলে যাচ্ছে কিন্তু অতিক্রম করছে না। এখানে যদি আমরা cos 90 বসে তাহলে এর মানটা কত আসবে? এখানে ফাই মান চলে আসবে 0। এই তলের জন্য ফাই মান 0 আসবে। তাহলে একটা 0 পেলাম, একটা সর্বোচ্চ পেলাম EA। তাহলে এদের মাঝামাঝি কেমন হতে পারে? মাঝামাঝি হতে পারে এইরকম, যে তলটা যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকে, এইরকম একটা অ্যাঙ্গেলে যদি থাকে তলটা, তাহলে এর দিক হচ্ছে এই দিকে সবসময় বহির্মুখী ক্ষেত্রফলের দিক। এবং এখন আমরা এই যে এর দিকের সাপেক্ষে আমরা ই এর দিকের মধ্যবর্তী কোণ বিবেচনা করতে পারি। মানে এই লম্ব দিকের সাথে আমরা এখান থেকে যদি লম্ব টানি তাহলে এইটা হয়ে যাবে, যদি থেটা হয় তাহলে এটাই হয়ে যাবে ই cos থেটা। তখন এই আর ই cos থেটার মান গুণ করে আমরা মোট তড়িৎ ফ্লাক্স হিসাব করতে পারবো। তো এই ছিল ম্যাক্সিমাম মিনিমাম, এটা মাঝামাঝি একটা মান। কাজে এটাকে যদি আমরা আস্তে আস্তে এদিকে ঘুরাই তাহলে ঘোরাতে থাকলে এই ফাইয়ের মান আস্তে আস্তে কমতে থাকবে এবং কমতে 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 এই অবস্থায় আমরা সব একবার কি হবে? 0 হয়ে যাবে। এখন আমরা চলে যাই, তাহলে ফ্লাস্কের ধারণাটা বুঝে গেলাম কেমন জায়গায় এই অ্যাঙ্গেলের সাথে কিভাবে সম্পর্কিত হচ্ছে, কিভাবে বাড়ছে, কিভাবে কমছে। এখন আমরা চলে যাই গাউসের সূত্রে। গাউসের সূত্র কি বলছে? গাউসের সূত্র বলছে যে কোনো একটি চার্জকে ঘিরে যদি একটি কল্পিত তল আমরা বিবেচনা করি, তবে সেই কল্পিত তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক এর এপসিলন নটটা কি? বা ইপসিলন বা ওই মাধ্যমের শূন্যস্থানের, ওই মাধ্যম হতে পারে বা শূন্যস্থানের ভেদন যোগ্যতা, যেটা আমরা এর আগে বহুবার ইউজ করেছি কুলম্বের সূত্রে, এপসিলন নট শূন্য মাধ্যমের জন্য। তাহলে ওই কল্পিত তলের মোট তড়িৎ ফ্লাস্কের এপসিলন নট গুণ হবে ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের সমান। ছবি দিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও এখানে কিউ পরিমাণ আধান আছে এই বিন্দুতে, এবং এই বিন্দুকে ঘিরে একটি আমরা গোলক চিন্তা করছি, যেটা কিনা গোলকীয় তল, এবং তখন এটাকে বলবো আমরা গাউসীয় তল। একটু আগে লিখেছিলাম, আবার লিখছি, গাউসীয় তল। এর ব্যাসার্ধ হতে পারে ধরে নাও আর। তাহলে বদরেখা এখান দিয়ে বেরোচ্ছে, বদরেখা চতুর্দিকে এরকম করে বেরোচ্ছে গোলক। তাহলে এই চার্জকে ঘিরে যে কল্পিত তল, এই তলটা কল্পিত হতে পারে, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কোনো তল নেই, আমরা একটা আর ব্যাসার্ধের তল বিবেচনা করে নিচ্ছি। এরকম একটা বস্তু, তাকে আমরা এখান থেকে নির্দিষ্ট দূরে তড়িৎ প্রাবল্য বের করতে চাই, যে বিন্দুতে বের করতে চাই সেই বিন্দুকে ঘিরে একটা তল কল্পনা করছি, তাহলে সেটা হয়ে গেল কল্পিত তল। এবং এটার মধ্যে যদি চার্জ থাকে তাহলে ওই কল্পিত তলটাকে আমরা বলবো গাউসীয় তল, এই চার্জকে ঘিরে। কাজেই কোনো কল্পিত তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক ফাই এর এপসিলন নট গুণ কি হবে? এর এপসিলন নট গুণ হবে ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের সমান, কিউ এর সমান। কাজে এটাই দাঁড়াচ্ছে গাউসের সূত্র, যে এপসিলন নট ইনটু ফাই সমান হচ্ছে কিউ। এখন এই ফাইটা আমরা কিভাবে পাবো যদি ভেঙে দিই, একটু আগে আমরা দেখেছি, এটা হবে our surface integral of E dot dA সমান q। সুতরাং গাউসের সূত্রকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা ছিল গাউসের সূত্র। গাউসের সূত্র সিগনিফিকেন্স বুঝতে গেলে আমাদের কিছু অ্যাপ্লিকেশনে আসতে হবে, যে কিভাবে এই সূত্রটাকে আমরা কাজে লাগাতে পারি এবং আমাদের সেটা কিভাবে সাহায্য করতে পারে। কুলম্বের সূত্র দিয়ে ধরুন আমরা যদি কোনো বিস্তৃত বস্তুর জন্য হিসাব করতে যাই তাহলে সেটা কঠিন হয়ে দাঁড়ায়, কেননা কুলম্বের সূত্র শুধুমাত্র ক্ষুদ্র চার্জের জন্য বা বিন্দু আধানের জন্যই হিসাব করা সহজ হয়। কাজেই এরকম একটা চার্জ, পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, এর মধ্যে বল কি হবে সেটা খুব সহজে আমরা কুলম্বের সূত্রের সাহায্যে বের করতে পারি। কিন্তু এরকম একটা বিস্তৃত পাথ, ধনাত্মক চার্জে চার্জিত, তার সাথে এই নেগেটিভ চার্জের বল কেমন হবে বা এখানকার তীব্রতা কেমন হবে, এই বিন্দুর তীব্রতা কেমন হবে পুরো বস্তুর জন্য, তখন কিন্তু হিসাবটা সহজ হবে না। তখন করতে গেলে আমাকে ক্ষুদ্র ক্ষুদ্র চার্জের বন্টন বিবেচনা করে করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কাজে সেখানেও একটা বড় ক্যালকুলেশন চলে আসবে। একটা সমীকরণ দ্বারা কুলম্বের সূত্রের সাহায্যে সহজে এটাকে বের করা যাবে না।
সেক্ষেত্রে বরঞ্চ গাউসীয় যে সূত্রটা গাউসের যে সূত্রটা গাউসীয় তলকে ব্যবহার করে সেইটাকে ব্যবহার করে আমরা খুব সহজেই এরকম বিস্তৃত চার্জের বন্টন এর জন্য তার আশেপাশের কোনো বিন্দুতে আমরা তড়িৎ তীব্রতা বা বিভব এসব হিসাব করতে পারি। তাহলে আমরা এরকম কিছু উদাহরণে চলে যাই, অর্থাৎ গাউসের সূত্রের প্রয়োগ এ চলে যাই। এক নম্বর প্রয়োগে আমরা দেখবো খুব সিম্পল একটা উদাহরণ, যেটা কুলম্বের সূত্রের সাথে যায়। সেটা হচ্ছে যে একটি ফাঁপা গোলক, এটা হচ্ছে ফাঁপা গোলক, যার ব্যাসার্ধ r, এরকম একটা গোলকের বাইরের কোনো বিন্দুতে, আচ্ছা এটাকে বড় হাতের R দিলাম, এর বাইরের কোনো বিন্দু অর্থাৎ এর কেন্দ্র থেকে এই টোটাল দূরত্বটা হলো আমাদের এখানে r দূরত্বের কোনো বিন্দুতে আমরা তড়িৎ তীব্রতার মান বের করতে চাচ্ছি। সেক্ষেত্রে এই ফাঁপা গোলকটা অবশ্যই এটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দ্বারা চার্জিত করা আছে। ধরে নিই সেই চার্জের মান হচ্ছে Q। তাহলে আমরা এখন এই বিন্দুতে প্রাবল্য বের করতে চাই, এটা একটা বিস্তৃত বস্তু এখন চিন্তা করতে পারি। এরকম হিসাব কিন্তু এর আগে আমরা করেছি অলরেডি। আমরা ফাঁপা গোলক চিন্তা করে একটি গোলাকার পরিবাহকের বিভব এবং একটি গোলাকার পরিবাহকের তড়িৎ তীব্রতার হিসাব আমরা এর আগের ক্লাসগুলোতে পেয়েছি। কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করব গাউসের সূত্রের সাহায্যে কত সহজে সেটাকে হিসাব করা যায় এবং তার একটা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড সহ। তাহলে যে বিন্দু দিয়ে আমরা তীব্রতা বের করতে চাই সেই বিন্দু দিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা কল্পিত তল বিবেচনা করব, যেটাকে বলছি আমরা গাউসীয় তল। তাহলে এই তল দ্বারা মূলত এই পুরো আধানটা বেষ্টিত হয়ে আছে, মানে এই তলের মধ্যে পড়ে গেছে আধানটা। এখন এর থেকে যে বলরেখাগুলো বেরোচ্ছে সেগুলো তো এইভাবে বেরোচ্ছে, অর্থাৎ এই প্রত্যেকটা বিন্দুতে এটা কিভাবে যাচ্ছে, তলের মধ্যে দিয়ে লম্ব বরাবর যাচ্ছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র তলগুলোকে আমরা এখন ডিএ বললে তার দিকও হবে বাইরের দিকে, বহির্মুখী, এবং তড়িৎ তীব্রতার দিকও বাইরের দিকে। তাহলে আমরা যদি এখানে গাউসের সূত্র এই বিন্দুর জন্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে এপসিলন নট অফ লাইন ইন্টিগ্রাল or surface integral E dot dA সমান Q, যে Q আধান এই বস্তুর মধ্যে বিস্তৃত অবস্থায় আছে, ছড়িয়ে আছে। এখন এইখানে আমরা এপসিলন নট মানে বিবেচনা করছি যে এখানে পুরোটাই শূন্য মাধ্যমে আছে। যদি শূন্য মাধ্যম না থাকে, অন্য কোনো মাধ্যম থাকে, আমরা এখানে জাস্ট এপসিলন লিখবো বা এপসিলন নট ইনটু কে লিখবো, যেখানে কে হবে যে মাধ্যমে আছে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, এখন তাহলে আমরা ই ডট ডিএ এটাকে যদি আমরা যে কোনো একটা আমরা ক্ষেত্র বিবেচনা করি, যে এইভাবে ই এর দিক যেদিকে, ডি এর দিকও সেই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত দাঁড়াচ্ছে? তাহলে এখানে মধ্যবর্তী কোণ দাঁড়াচ্ছে 0। তাহলে ই ডি এ cos 0 সমান Q। এখন নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ এখান থেকে আর ছোট আর দূরত্বে যে নিয়েছিলাম সেই দূরত্বের তীব্রতার মান যা হবে, ওই একই দূরত্বে সব জায়গাতে তীব্রতার মান একই পাওয়া যাবে। অর্থাৎ এই গাউসীয় তলের প্রত্যেকটা বিন্দুতে এইটা ধ্রুব, ই ধ্রুব। ইটাকে আমরা বাইরে নিতে পারি। যদি বাইরে নিই তাহলে আমরা কি লিখতে পারছি, বা এখানে অর দিয়ে লিখি, ই এপসিলন নট, ই বাইরে চলে গেল, সারফেস ইন্টিগ্রাল অফ ডিএ সমান Q। তাহলে এখন বলো দেখি যে সারফেস ইন্টিগ্রালটা কত হবে? কোন রকম জটিল চিন্তা ছাড়াই আমরা বলতে পারি যে সমগ্র গোলাকার পৃষ্ঠের বৃত্তের ক্ষেত্রফল, গোলাকার পৃষ্ঠের ক্ষেত্রফল যার যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের এই ছোট আর গাউসীয় তলের, তার জন্য এটা কত হবে? 4 পাই r স্কয়ার। সরাসরি ইন্টিগ্রেশনের মানটা বসিয়ে দিলাম। এখন যদি এখান থেকে আমরা ইটাকে আলাদা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 1/4 পাই এপসিলন নটটা নিচে নিয়ে গেলাম ইনটু Q বাই r স্কয়ার। যে সূত্রটা আমরা এর আগেও পেয়েছি কুলম্বের সূত্র ব্যবহার করে। অর্থাৎ এই উদাহরণ বা এই অ্যাপ্লিকেশনটা আমরা একই সাথে যেরকম একটা গোলাকার পরিবাহকের আমরা বিস্তৃত বস্তুর কারণে তার বাইরের কোনো বিন্দুতে আমরা তীব্রতার মান বা রাশিমালা বের করতে পারলাম, একই সাথে আমরা এটা কুলম্বের সূত্রের সাথে গাউসের সূত্রের সম্পর্কটাও পেয়ে গেলাম। আমাদের স্টার্টিংটা ছিল গাউসের সূত্রে, শেষ করলাম এসে আমরা কুলম্বের সূত্রে।
তাহলে এই দুটোর মধ্যে রিলেশনও এখান থেকে পাওয়া যায়। এখন যদি একই জায়গায় আমরা প্রশ্ন করি যে এই বিন্দুটা যেটা আমরা বাইরে নিয়েছি সেটা যদি বাইরে না নিয়ে যদি গোলকের অভ্যন্তরে কোনো জায়গায় নেই, তাহলে কি দাঁড়াবে? গাউসের সূত্র তাহলে সেখানে কিভাবে আমাকে ফলাফলটা দেবে? তাহলে ধরে নাও যে এই গোলক যার বড় ব্যাসার্ধ ছিল, মানে রিয়েল ব্যাসার্ধ আর, এবং এর ভেতরের কোনো বিন্দু আমরা নিচ্ছি, সেই বিন্দুটার দূরত্ব বা ব্যাসার্ধ আমরা ছোট আর বলতে পারি, এবং এইটাকে ঘিরেই তখন আমরা গাউসীয় তল নিচ্ছি। তাহলে চার্জ কি গাউসীয় তলের মধ্যে আছে না এখন বাইরে আছে? অবশ্যই বাইরে। কাজে এই গাউসীয় তলের হিসাবে যদি আমরা সূত্রটাকে লিখি, তাহলে এখানে আমাদের চার্জের পয়েন্ট কত হয়ে যায়? 0, কারণ ওই কল্পিত যে বেষ্টিত যে তল, সেই তলের হিসাবে আমরা এখানে এপসিলন নট সমান এটা লিখেছিলাম এবং বলেছিলাম যে ওই বেষ্টিত তলের, কল্পিত তলের দ্বারা আবদ্ধ চার্জের সমান হবে। তাহলে এখানে আবদ্ধ চার্জের পরিমাণটা কত? 0, এখানে কোনো চার্জ নেই, কাজে এখান থেকে মানটা আসবে 0। সুতরাং এখান থেকে ই এর মানটা কত পাবো আমরা? 0 পেয়ে যাবে। পুরোটার মান যদি 0 হয়, তাহলে আমরা ই এর মানও এখান থেকে 0 লিখতে পারি। এখান থেকেও দেখানো যাচ্ছে যে অ্যাকচুয়ালি গাউসের সূত্র ব্যবহার করে কোন একটি ফাঁপা গোলকের অভ্যন্তরে তড়িৎ তীব্রতার মান 0 হয়। এরপরে চলে আসে আরেকটা অ্যাপ্লিকেশন, গাউসের সূত্রের আরেকটা ব্যবহার। সেটা আমরা বলতে পারি এরকম যে 2 নম্বরে একটি দণ্ড, পরিবাহী তার বলতে পারি বা দণ্ড, এরকম তার কিছু একটা অংশ আমরা পাচ্ছি, এবং এখান থেকে আমরা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য বেছে নিচ্ছি যার উচ্চতা হচ্ছে h। তাহলে h উচ্চতাকে হিসাবে রেখে এটা ধরনের পুরোটাই ধনাত্মক চার্জে চার্জিত একটি বস্তু বা একটি দণ্ড। তাহলে এর আশেপাশের কোনো বিন্দুতে আমাদের এই তড়িৎ তীব্রতার মান বের করতে বলেছে। ধরে নাও এই বিন্দুতে আমরা তড়িৎ তীব্রতার মান ই বের করতে চাই, ই এর মানটা কত? তাহলে এটা থেকে দূরত্বটা জানতে হবে। ধরে নিই এটা থেকে দূরত্ব, আমরা এটা এই বিন্দুটা আমাদের টার্গেট, কাজে এই বিন্দুটার মধ্য দিয়ে যেন আমাদের গাউসীয় তলটা যায়, মানে কল্পিত একটা তল বিবেচনা করতে হবে। অবশ্যই গাউসীয় সূত্র অ্যাপ্লাই করতে হলে, গাউসীয় সূত্র অ্যাপ্লাই করতে হলে একটা কল্পিত তল লাগবে, যে তলটা ওই চার্জকে ঘিরে থাকবে, বেষ্টন করে থাকবে, এবং সেই তলটা আমাদের যেটা সুনির্দিষ্ট বিন্দু, সেই বিন্দুর মধ্য দিয়েও যেন যায়। কাজে হিসাবের সুবিধার্থে আমরা এটাকে ব্যাসার্ধ বিবেচনা করে আমরা এরকম একটি সিলিন্ডার আকৃতির তল বিবেচনা করছি, যেটা কিনা এইভাবে যাচ্ছে। তার মানে সিলিন্ডারের একটি তলের মধ্যে দিয়ে বিন্দুকে পাওয়া যাচ্ছে, এবং এই সিলিন্ডারের উচ্চতা আমরা ধরে নিচ্ছি h, এই সাইডের উচ্চতা, এবং এই ব্যাসার্ধটা হচ্ছে এই দূরত্বের সমান, অর্থাৎ এটার নাম দিলাম আমরা r, আমরা এটার নাম দিলাম r, ব্যাসার্ধ এটা। তাহলে আমরা এইখানে যদি তীব্রতার মান বের করতে চাই, তাহলে দেখতে হবে যে এই ধনাত্মক চার্জে চার্জিত বস্তু থেকে অ্যাকচুয়ালি বলরেখাগুলো সব কিন্তু বাইরের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি সবগুলো আঁকছি না, এরকম দেখাচ্ছি, বাইরের দিকে চলে যাচ্ছে। এমনকি এই তল ঘষেও অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? বাইরের দিকে। তল ঘেঁষেও বাইরের দিকে, তল ঘেঁষেও বাইরের দিকে। এখন এই তীব্রতার হিসাব আমাদের বের করতে হলে গাউসের সূত্রকে অ্যাপ্লাই করতে হবে এই কল্পিত তলের উপরে। এই কল্পিত তলটাকে আমরা মোট 3টা অংশে ভাগ করতে পারি। তাহলে গাউসীয় তলের হিসাবে আমরা যদি এখানে টোটাল গাউসীয় সূত্রটাকে আনতে চাই, তাহলে আমরা বলতে পারি গাউসের সূত্র অনুসারে, অর্থাৎ এপসিলন নট অফ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ সমান কিউ। এখন এই কিউ এর মানটা কত? কিউ এর মানটা হচ্ছে এই কল্পিত তলের মধ্যে, অর্থাৎ h যে উচ্চতা বা দূরত্ব তারের, চার্জিত তারের যে দূরত্ব, সেই h দৈর্ঘ্যের মধ্যে কতটুকু চার্জ পড়লো। তাহলে এখানে আমাদেরকে ডিক্লেয়ার করে নিতে হবে যে একক দৈর্ঘ্যের চার্জ যদি আমার দেওয়া থাকে ল্যামডা, তাহলে h দৈর্ঘ্যের চার্জ কত হবে? কিউ সমান ল্যামডা h। তার মানে এখানে কিউ এর মান অ্যাকচুয়ালি বসে যাবে ল্যামডা, যেটা পরে আমরা বসাবো। এখন আমরা দেখাতে পারি যে অতএব এক্ষেত্রে এই লাইন ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ, এটাকে আমরা মোট 3টে ভাগে ভাগ করতে পারি, কারণ 3টা তল এখানে রয়েছে। একটা হলো এই বৃত্তাকার তল, মানে পরিধি বরাবর যেটা আছে এরকম বক্রতল, সেটা। আরেকটা হলো উপরের বৃত্তাকার পৃষ্ঠ, আর হচ্ছে নিচের বৃত্তাকার পৃষ্ঠ। আর এটা সিলিন্ডারের 3টা তল থাকে।
যদি এটাকে আমরা সিলিন্ডার ধরি বা এই মুখটাকে যদি সিলিন্ডার বলি, তাহলে তিনটা তল, একটা হচ্ছে তার এই বক্রতল, আরেকটা হচ্ছে উপরের বৃত্তাকার তল, আরেকটা হচ্ছে নিচের বৃত্তাকার তল। তাহলে তিনটা তলের জন্য আলাদা আলাদা হিসাব সারফেসের জন্য আমরা পাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রথমে এরকম, 1 নম্বর তল, কোনটাকে 1 নম্বর তল ধরবো? ধরলাম এটাকে 1 নম্বর তল ধরলাম। এই বক্রতলকে নাম দিলাম আমরা 2 নম্বর তল, আর এই নিচেরটা হলো নাম্বার 3। তাহলে 1 নম্বর তলের জন্য ই ডট ডিএ প্লাস 2 নম্বর তলের জন্য ই ডট ডিএ প্লাস 3 নম্বর তলের জন্য মোট সারফেস ইন্টিগ্রাল আমরা পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা 1 নম্বর তল দেখি, তাহলে এই 1 নম্বর তলের এখানে ক্ষুদ্র একটা আমরা ক্ষেত্রফল বিবেচনা করি, যেটার নাম দিলাম ডিএ। তাহলে ডি এর দিক সবসময় বহির্মুখী হবে, আমরা বলেছি ডি এর দিক হবে সবসময় এই বাইরের দিকে, আর তীব্রতার দিক এখানে কোন দিকে? মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে এটাকে ভেঙে আমরা লিখতে পারি লাইন সারফেস ইন্টিগ্রাল 1 নম্বর তলের জন্য যে ইডিএ cos 90 1 নম্বর তলের জন্য, প্লাস 2 নম্বর তলের জন্য কি করা যায়? 2 নম্বর তল হচ্ছে এটা, এইখানে যে ক্ষুদ্র তল আমরা বিবেচনা করলাম, এখানে অ্যাকচুয়ালি ডি এর দিক হচ্ছে বাইরের দিকে এবং তড়িৎ তীব্রতার দিকও বাইরের দিকে, অর্থাৎ এরা একই দিকে হলে মধ্যবর্তী কোণ 0, কাজে আমরা লিখতে পারি ইডিএ cos 0 প্লাস 3 নম্বর তলটা অ্যাকচুয়ালি 1 নম্বর তলের মতোই, কাজে এখানে আমরা লিখতে পারি ইডিএ cos 90। cos 90 এর মান কত হয়? 0। এটাও cos 90 হওয়ার কারণে 0 থাকলো শুধুমাত্র এই 2 নম্বর তলের হিসাব। অর্থাৎ অ্যাকচুয়ালি ছবিতেই দেখা যাচ্ছে যে এই তল ডিএ দিয়ে কিন্তু কোনো বলরেখা কি অতিক্রান্ত হচ্ছে না, কাজে এখানে তড়িৎ ফ্লাক্সের হিসাব নেই, 0। নিচের কোনো একটা তল আমরা বিবেচনা করলাম, ডি এর দিক হচ্ছে নিচের দিকে, কিন্তু তড়িৎ প্রাবল্য যাচ্ছে এই দিকে, ই এর দিক, কাজে ওই তলের মধ্যে দিয়ে কোনো বলরেখা অতিক্রান্ত হচ্ছে না, কাজে এখানে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ এটাতেও 0। শুধুমাত্র থাকছে আমাদের বাইরের পৃষ্ঠটা। এখন বাইরের পৃষ্ঠটা বৃত্তাকার পৃষ্ঠ, সেটার জন্য আমরা কি করতে পারি? সেটার জন্য আমরা ইটাকে বাইরে নিয়ে আসতে পারি, কারণ ই এখানেও যা হবে এই বিন্দুতে তাই হবে, এই বিন্দুতে তাই হবে, কারণ সবগুলো দূরত্ব এখান থেকে সমান। এখন তাহলে ইটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে লাইন ইন্টিগ্রাল অফ, মানে এক্ষেত্রে বুঝে নিতে হবে যে এমনভাবে আমাদের চুজ করতে হবে তলটাকে, যাতে করে এই দূরত্বটা যেটা বেছে নিয়েছি, দূরত্বটা যেন সবসময় ঠিক থাকে, তাহলে হিসাবটা সহজ হবে। আদারওয়াইজ হিসাব ইন্টিগ্রেশনটা আরো জটিলতায় যেতে পারে। এখন তাহলে এখানে cos 0 মান 1, কাজে এখানে জাস্ট ডিএ থাকবে, সারফেস ইন্টিগ্রাল অফ ডিএ। তাহলে সারফেস ইন্টিগ্রাল অফ ডিএ টাকে আমরা কি লিখতে পারি তাহলে? মানে এই তলের বৃত্তাকার তলের ক্ষেত্রফলটা কত? তাহলে এইখানে একটা পরিধির মানটা আমরা বুঝতেই পারছি 2πr। তাহলে 2πr ইনটু h করলে আমরা অ্যাকচুয়ালি এই বাইরের বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, যেটা কিনা আমাদের লাইন ইন্টিগ্রাল দিয়ে বের হবে, কোনো রকম জটিল ক্যালকুলেশন ছাড়াই সরাসরি বলতে পারি। তাহলে 2πr ইনটু h। তাহলে আমরা ফিরে আসি এখন গাউসের সূত্রে। আমরা এই পার্টটা করে ফেলেছি, এই পার্টের মান আমাদের আসলো 2πrh ইনটু e। এটার সাথে এপসিলন নট গুণ করলে অ্যাকচুয়ালি আমরা কিউ পাবো, আর কিউ হচ্ছে আমাদের এখানে ল্যামডা h। তাহলে আমরা যদি সূত্রটাকে নিয়ে এগোই সামনে, তাহলে আমরা লিখতে পারি অতএব গাউসের সূত্র থেকে এপসিলন নট এই পুরোটার মান আমাদের এখন জানা হয়ে গেছে, সেটা হচ্ছে e 2πrh সমান হচ্ছে q। তাহলে আমরা e সমান কি লিখতে পারি? আচ্ছা, q এর জায়গায় তারপরে কি লিখতে পারছি? ল্যামডা h। তাহলে দেখো h চলে যায়, ল্যামডা থাকে, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের চার্জের মানটা আমাদের থেকে যাচ্ছে। h এখানে আর কোনো ফ্যাক্টর না, তার মানে এটাও দাঁড়ালো যে আমি h টা কতটুকু নিব এটা তো আমি ইচ্ছাধীনভাবে নিয়েছিলাম, কিন্তু সেটা যেটাই নেই না কেন রেজাল্ট আমার একই থাকবে, h এর মানের উপরে টোটাল বা ফাইনাল রেজাল্ট ডিপেন্ড করছে না। কাজে e সমান আমরা দেখাতে পারি 1/2π এপসিলন নটটাকে এখানে নিয়ে আসলাম, আর কিউ না লিখে ল্যামডা
বাই আর নিয়ে গেলাম এখানে। তাহলে এইটাকে আমরা বলবো যে একটি চার্জিত বিস্তৃত দণ্ডের আশেপাশের কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতার রাশিমালা ই এর মান। তো এই এরকম অ্যাপ্লিকেশন আরো দুইটা আছে। একটা হলো পাতলা শীটের জন্য, তার এরকম একটা চার্জিত শীট, তার আশেপাশের কোনো বিন্দুতে আমাদের প্রাবল্য বের করতে গেলে সেখানে একটা আমাদের সিলিন্ডার চিন্তা করতে হয়, যেটা দুপাশেই আমাদের থাকে মোট এল দূরত্বের বা আর দূরত্বের, এটা চার্জিত শীট। এবং আরেকটা হতে পারে যেটা আমরা ধারক নিয়ে আলোচনা করলাম, ধারকের মাঝখানে তড়িৎ তীব্রতার মান কত হবে, পজিটিভ টু নেগেটিভ পাতের মাঝখানে, সেটাও আমরা গাউসের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এখন তাহলে এই দুটো জিনিস তোমাদের বইয়ে আছে, অ্যাপ্লিকেশন তো বইয়ে উদাহরণের মতো করে দেওয়া আছে, আমি দুটো করে দিলাম। তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা করবা। করে কোনো সমস্যা হলে আগামী ক্লাসের কমেন্টে আমাকে জানাবা, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ছিল আমাদের 10 নম্বর লেকচার আজকের, এবং এই 10 নম্বর লেকচারের মধ্য দিয়ে আমাদের এই স্থির তড়িৎ অধ্যায়টি সমাপ্তি হচ্ছে। যদিও এর উপরে এখনো অনেক পরিমাণ প্র্যাকটিসের প্রয়োজন তোমাদের। যতগুলো সূত্র এবং যতগুলো ব্যবহার আমরা শিখলাম সবগুলোকে আমাদের কাজে লাগাতে শিখতে হবে। তা আশা করি আগামী ক্লাসে তোমরা এই চ্যাপ্টারটা ভালো মতো রিভিশন দিবা এবং কোনো প্রবলেম থাকলে সেখানে আমাকে জানাবা। আগামী ক্লাস থেকে আমরা নতুন অধ্যায় শুরু করব, তবে পুরনো অধ্যায়ের কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই আমি তোমাদের নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করতে পারি, যদি তোমাদের সেক্ষেত্রে কোনো প্রশ্ন থেকে থাকে বা জানার কোনো আগ্রহ তোমরা প্রকাশ করো, সেক্ষেত্রে আমি আরও কিছু প্রবলেম সলভ করব। আর এমনিতেই আমাদের ক্লাস এটা কন্টিনিউ করব নতুন চ্যাপ্টারে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সকলেই সুস্থ থাকো এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।